এসব কোনোদিন আমি কল্পনাও করতে পারিনি। পার্টির পরিবেশ দেখে আমার মতন পরিণত গৃহবধূর আর এই পার্টিতে থাকতে এক মুহূর্ত ভালো লাগছিল না, কিন্তু শরীর কিছুতেই মস্তিষ্কের কথা শুনতে চাচ্ছিল না। কবিতার ঠিক করা দুজন ছেলেই আমাকে খুব নোংরাভাবে তাদের চোখ দিয়ে মাপছিল। এতে আমার ভীষণ অস্বস্তি বোধ হচ্ছিল। তারপর ওদের অনুরোধে মদ নেওয়ার পর অভ্যাস না থাকায় নেশায় আমার শরীরটা বেশ ভার ভার লাগছিল। তাই যখন আবার নতুন করে ড্রিঙ্কস নেওয়ার জন্য দীপন আমাকে জোরাজোরি করতে শুরু করলো, আমি সমানে মাথা নেড়ে ওকে আটকানোর চেষ্টা করলাম। শেষে দীপন আর অকিল দুজনের মিলিত প্রয়াসে আমি চাপে পড়ে গেলাম। দীপন নাছোড়বান্দা হওয়ায় কিছুটা জোর করে আমার মুখের সামনে গ্লাস ধরে কিছুটা পানিও আমার মুখের ভেতর ঢেলে দিল। ওই প্রথম চুমুক মুখের ভেতর থেকে গলার ভেতর যেতে আমার সারা শরীর গুলিয়ে উঠল। বমি বমি ভাব এসে আমাকে অস্থির করে তুলল। দীপন আর অকিল দুজনে মিলে আমাকে সামলে একটু একটু করে এই গ্লাসের পানিও শেষ করিয়েই ছাড়লো। মদের গ্লাসটা খালি হতেই আমার মাথা ভীষণ জোরে ঘুরতে লাগলো। শাড়ির আঁচলটা আবার স্লিপ করে নিচে নেমে গেল। এইবার আমি আর ওটা ঠিক করতে পারলাম না। আমি আর বসে থাকতে পারলাম না। নেশার ঘুরে মাথা ঘোরার ফলে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। দীপন আর অকিল আমাকে বিছানা থেকে তুলে আমাকে আধশোয়া অবস্থায় বিছানার পেছনের বোর্ডের বালিশের সাহায্যে হেলান দিয়ে বসলো। তারপর দুই পাশ থেকে আমাকে ধরে আদর করতে আরম্ভ করলো। অচেনা এক যুবকের হাতের স্পর্শ পাওয়ার ফলে আমি উত্তেজিত হয়ে উঠলাম। তারপরও আমি ওই হাতটা সরাতে গেলাম, কিন্তু দীপন ওর হাত সরালো না, উল্টে মনের সুখে খেলতে শুরু করলো। আমি মুখ থেকে অস্ফুটে কিছু হালকা আওয়াজ বার করলেও কিছুতেই ওদের দুজনকে একসাথে সামলাতে পারলাম না। একজনকে আটকাতে গেলে অন্যজন সব রকম ভাবে অস্বস্তিতে ফেলে দিচ্ছিল। এছাড়া আমি ওদেরকে বাধা দেওয়ার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছি। মদ খাওয়ার পর দুজন যুবকের ছোঁয়া খেতে খেতে আমার ভেতর বেশ গরম হয়ে উঠেছিল। মিনিট 10 কোনো রকম ওদেরকে সামলানোর চেষ্টা করে আস্তে আস্তে আমি নিজেকে ওদের হাতে ছেড়ে দিলাম। দীপন আমাকে কিস করতে শুরু করলো। আমি আস্তে আস্তে ওদের সামনে সহজ হচ্ছিলাম। কিছু মিনিট পর পুরো দমে খেলতে শুরু করলো। আমি যন্ত্রণায় আর সুখে চোখে সর্ষে ফুল দেখছিলাম। দীপনের সঙ্গে খেলা করে অপরিসীম আনন্দ পাচ্ছিলাম। অকিল পাশ থেকে খেলে যাচ্ছিল। আধ ঘন্টা ধরে খেলার পর অকিল আর দীপন নিজেদের জায়গা অদল বদল করলো। আমি দেখলাম অকিলের যন্ত্রটা অনেক বড়। দেখে আমি বেশ ভয় পেয়ে গেলাম। তারপর আস্তে আস্তে লাগানো শুরু করলো। অকিল খেলা আরম্ভ করতেই আমি নিজেকে আর স্থির রাখতে পারলাম না। দীপন পাশ থেকে সমানে আসলো। এই যৌথ আক্রমণে আমি একেবারে দিশাহারা হয়ে উঠেছিলাম। প্রথমে আধ ঘন্টার পর আরো 1 ঘন্টা পরম উত্তেজনাময় মুহূর্ত কাটানোর পর আমি দীপনের হাত থেকে ছুটি পেলাম। তখনও আমার সারা শরীর উত্তেজনায় থরথর করে কাঁপছিল। দীপন আর অকিলের সঙ্গে জোড়াজুড়ি অবস্থায় আমি চোখ বন্ধ করে প্রায় ঘুমিয়েই পড়েছিলাম। কতক্ষণ ওইভাবে শুয়েছিলাম আমার জানা নেই, তবে শেষে দরজায় ক্রমাগত নখ শুনে আমাদের ঘুম ভাঙল। কবিতাই আমাদের জাগানোর জন্য ডাকছিল। তারপর তড়িঘড়ি ড্রেস আপ করে যখন আমি প্রায় টলতে টলতে কবিতাদের অ্যাপার্টমেন্ট ছেড়ে বেরোলাম, তখন রাত কাভার হয়ে ভোরের আলো ফুটে গেছে। এইভাবে কবিতার মতন এক আধুনিক আত্মনির্ভর সিঙ্গেল নারীর সাহায্যে আমার মতন গোড়ার রক্ষণশীল নারীও নিজের মনের যাবতীয় সংস্কার কাটিয়ে নিজের জীবনকে ধীরে ধীরে নতুন করে সাজিয়ে তুললাম। ক্রমে ক্রমে আমি যতই এই সম্পর্কগুলোয় নিজেকে জড়াতে শুরু করলাম, ততই নিজেকে নতুন করে চিনতে শুরু করলাম। আমার অল্প সময়ের মধ্যেই সবকিছু সামলে চলার অভ্যাস হয়ে গেল। কবিতার কথা মতো আমার জীবন সুখময় হতেই আমার যাবতীয় সমস্যার বেশিরভাগই সমাধান হয়ে গেল। অল্প সময়ের মধ্যেই কবিতার উদ্যোগে আমার অনেকের সঙ্গেই খেলার অভিজ্ঞতা হলো। আমি নিজের মানসিকতা পাল্টে আমার জীবনকে আস্তে আস্তে মন থেকেই উপভোগ করতে শুরু করলাম। এই পার্টির পর 2 সপ্তাহ কেটে গেল। কবিতার মতন নারীর প্ররোচনায় এসে প্রত্যেক উইকেন্ড আমি দীপন আর অকিলের সঙ্গে ঘুরিয়ে ফিরিয়ে শুই। দুজনের সঙ্গেই আমার একান্ত ব্যক্তিগত মুহূর্ত কাটাতে বাধ্য হই। আমি ওদেরকে নিজের বাড়িতে ডেকে নষ্টামি করতে অসংকোচ বোধ করায় কবিতা নিজের বাড়িতে আমাদের সমস্ত ব্যবস্থা করে দেয়। আমি নিজেকে সামলাতে পারি না। অবাধ ক্রিয়ায় যে একটা নিষিদ্ধ প্রলোভন আছে, অতি সহজেই তাতে পা দিয়ে ফেলি। ঘন্টার পর ঘন্টা আমি কবিতার উদ্যোগে তার বাড়িতে একটি বেডরুমের ভেতর এই 2 জন বেড পার্টনারের সঙ্গে পালা করে সময় কাটাই। অকিলদের সাথে আমার জড়তা আস্তে আস্তে কেটে যায়। আমার সাহস বেড়ে যেতে থাকে আর কবিতার বাসায় এসে মন খুলে এই নতুন জীবনের স্বাদ উপভোগ করতে শুরু করি। এইভাবে 2-3 সপ্তাহ কাটার পর কবিতা আমাকে আরো বড় অ্যাডভেঞ্চারের জন্য মানসিকভাবে প্রস্তুত করে।
একদিন সন্ধেবেলা একটা বারে আমাকে ডেকে ভদকা খেতে খেতে কবিতা বলে ওঠে, এই চল না বেরিয়ে আসি। এখন আমি বেশ ঝাড়া হাত পা আছি, এই মুহূর্তে কোনো জরুরি কাজ নেই, আর তুই তো হাউসওয়াইফ হয়ে কেবলমাত্র সংসারটাই ঠেলে গেলি, কোথাও ঘুরে ফিরে দেখলি না। চল আমার সাথে 6-7 দিনের হলিডেতে মালদ্বীপ, তোর শরীর মন সব কিছু একেবারে রিফ্রেশ করিয়ে আনবো। আমার সুন্দর জায়গায় ঘুরতে যেতে ভালোই লাগে। স্বামী তার কাজ নিয়ে ব্যস্ত থাকে, এছাড়া আমার বর নিজের সেক্রেটারির সঙ্গে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নিয়ে এতটাই মশগুল যে আমার প্রতি সেভাবে নজরই দেয় না। যে সন্তানকে বুক দিয়ে আগলে মানুষ করেছি সেও বাইরে পড়তে চলে গেছে, তাই আমি বেশ কয়েক বছর হলো কোথাও বেড়াতে যেতে পারিনি। কবিতার প্রস্তাব আমি একেবারেই উড়িয়ে দিতে পারলাম না। আমি ভেবে দেখার জন্য 2 দিন সময় চাইলাম। কবিতা এতে আমার উপর খানিকটা বিরক্ত হলো। কবিতা বলল, উফ সুদীপ্তা, এতে এত ভেবে দেখার কি আছে? বাড়িতে একা একা থেকে কি করবি? তার চেয়ে চল না আমার সঙ্গে, ভালোই লাগবে। তোর তো সমুদ্র ভালোই লাগে, ওখানে গিয়ে আমরা সব ধরনের মজা করব। কবিতা এরপর আমার কোনো কথা শুনলো না। মালদ্বীপ বেড়াতে যাওয়ার ব্যাপারে আমাকে রাজি করিয়ে ছাড়লো। পরের দিন থেকেই আমরা 2 বন্ধু জোর কদমে মালদ্বীপ যাবার প্রস্তুতি শুরু করে দিলাম। ওখানে গিয়ে শাড়ি ব্লাউজ পরে ঘোরা যাবে না, কাজেই আমার জন্য আধুনিক কয়েক সেট পোশাক শপিং করা হলো। সবকিছুই কবিতা নিজে আমার জন্য পছন্দ করে কিনলো। কবিতার জোড়াজুড়িতে আমাকে ট্রায়াল রুমে গিয়ে ড্রেসগুলো ট্রাই করেও দেখতে হলো। শাড়ি ছেড়ে ওগুলো পরে দেখার পর আমাকে জাস্ট চেনা যাচ্ছে না। আমাকে স্বভাবতই আরো অনেক বেশি আকর্ষণীয় ও সুন্দরী লাগছিল।